আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসনাতকে মাথায় নয় ঘাড়ে গুলি করার পরামর্শ দিলেন ভারতীয় সাবেক কর্নেল। এদিকে 4 বিভাগে সক্রিয় শুটার নেটওয়ার্ক, গভীর রাতে নদী ও ইটভাটায় চলে প্রশিক্ষণ। জানাবো ইসির কাছে নিরাপত্তা চাইলেন সিগমা ফুয়াদ। অন্যদিকে জাতীয় পার্টিতে মশিউরের ফেরা নিয়ে আলোচনা, রংপুর 1 আসনে মনোনয়ন নিয়ে বিরোধিতা। সবশেষ জানাবো দ্বাদশের প্রার্থীদের ত্রয়োদশ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হাসনাতকে মাথায় নয় ঘাড়ে গুলি করার পরামর্শ দিলেন ভারতীয় সাবেক কর্নেল। পরবর্তী টার্গেট হতে যাচ্ছে হাসনাত আবদুল্লাহ, এমনটাই টুইট করেছেন কর্নেল অজয় কে রায়না, ভারতের সাবেক অভিজ্ঞ সেনা কর্মকর্তা, প্রায় 30টি বইয়ের লেখক এবং সিকিউরিটি অ্যানালিস্ট। ইভেন কোথায় গুলি করা দরকার তাও উল্লেখ করে বলেছেন, গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়। প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট্ট ছোট্ট ভুলগুলো শুধরে নেওয়া হবে। এই যে এমন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ওপেন ডেথ থ্রেট দেয়া হচ্ছে, এর দায় কি ভারতীয় কূটনীতিক বিশ্লেষকরা এড়াতে পারেন? ইতিমধ্যে কর্নেল অবসর অজয় কে রায়নার পোস্ট সামাজিক মাধ্যম এক্স এ প্রকাশিত হওয়ার পর থেকে এটা সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় তুলে দিয়েছে। বাংলাদেশের বেশ কিছু প্রভাবশালী মিডিয়া হ্যান্ডেলার এটাকে বাংলাদেশি রাজনৈতিক মুখগুলোর বিপরীতে সরাসরি হত্যার হুমকির উল্লেখ করার পাশাপাশি ইনকেলাব মঞ্চের হাদির ওপর হামলা হওয়ার পেছনের এদের যোগসূত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন। যদিও এই পোস্টের বিষয়ে কর্নেল অবসর অজয়কে রায়নার সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি, বরং বিষয়টিকে তাচ্ছিল্যের সঙ্গে উল্লেখ করে অপর একটি গণমাধ্যমকে তিনি জানান, সামাজিক মাধ্যমের পোস্ট ঘিরে এতটা সংবেদনশীল হবার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের উচিত ভারতীয় নিরাপত্তার বিষয়ে কোনোরূপ বাড়াবাড়ি না করতে, নচেত উত্তেজনা আরও বাড়তে পারে বইকি, কমবে না। 4 বিভাগে সক্রিয় শুটার নেটওয়ার্ক, গভীর রাতে নদী ও ইটভাটায় চলে প্রশিক্ষণ। নির্বাচন সামনে রেখে রাজধানীর বাইরে নতুন করে সংগঠিত হচ্ছে অবৈধ আগ্নেয়াস্ত্রধারী পেশাদার শুটারদের একাধিক গ্রুপ। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও নারায়ণগঞ্জ, এই 4টি গুরুত্বপূর্ণ অঞ্চলে নির্বাচনকে ঘিরে অন্তত 15 থেকে 20 জন শুটার সক্রিয় হয়ে উঠেছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক গোয়েন্দা সূত্র। ভোটের মাঠে প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং প্রয়োজনে টার্গেট কিলিংয়ের প্রস্তুতির অংশ হিসেবেই গভীর রাতে নদীর মাঝখানে নৌকায় বসে কিংবা পরিত্যক্ত ইটভাটায় আগ্নেয়াস্ত্র চালনার গোপন প্রশিক্ষণ চালাচ্ছে এসব গ্রুপ। অনুসন্ধানে পাওয়া তথ্য বলছে, নির্বাচন যত ঘনিয়ে আসছে শুটারদের তৎপরতা ততই সুসংগঠিত হচ্ছে। অনেক ক্ষেত্রে আগের নিষ্ক্রিয় বা আত্মগোপনে থাকা শুটারদের আবার যোগাযোগ করে মাঠে নামানো হচ্ছে। স্থানীয় রাজনৈতিক কর্মী, প্রভাবশালী ব্যক্তি এবং অপরাধী গডফাদারদের মাধ্যমে এই যোগাযোগ স্থাপন হচ্ছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ রয়েছে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর চরাঞ্চল ও পতেঙ্গা এলাকার নির্জন জায়গাগুলোকে ব্যবহার করছে অন্তত 5 জন শুটারের একটি গ্রুপ। স্থানীয় জেলেদের বরাতে জানা গেছে, গভীর রাতে নৌকার ইঞ্জিনের শব্দের সঙ্গে মাঝে মধ্যে গুলির মতো শব্দ শোনা যায়। তবে নির্বাচনের উত্তাপ ও ভয়ের কারণে কেউই প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পান না। পুলিশের এক কর্মকর্তা জানান, এই গ্রুপটি নির্বাচনের আগে ভয় দেখানোর কাজের জন্য প্রস্তুত হচ্ছে। খুলনায় রূপসা ও ভৈরব নদী সংলগ্ন এলাকা এবং পরিত্যক্ত ইটভাটাগুলো শুটারদের গোপন প্রশিক্ষণের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে। অনুসন্ধানে জানা গেছে, এখানে সক্রিয় অন্তত 4 জন শুটার আগে মাদক কারবার ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। নির্বাচনের আগে তারা আবার সংগঠিত হয়ে আগ্নেয়াস্ত্র চালনায় নিয়মিত অনুশীলন করছে। রাজশাহীতে পরিস্থিতি আরও স্পর্শকাতর। সীমান্ত ঘেঁষা এই অঞ্চলে অবৈধ অস্ত্রের সহজ প্রবাহ শুটারদের শক্ত অবস্থান তৈরি করেছে। পদ্মা নদীর চর, ফাঁকা কৃষিজমি ও বন্ধ ইটভাটায় গভীর রাতে গুলি চালনার অনুশীলনের তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এখানে অন্তত 3 থেকে 4 জন শুটার রয়েছে, যারা প্রয়োজন হলে ঢাকাসহ অন্য জেলায় গিয়ে নির্বাচনী সহিংসতায় ব্যবহৃত হতে পারে বলে গোয়েন্দাদের আশঙ্কা। নারায়ণগঞ্জে শুটার নেটওয়ার্কের সঙ্গে গ্যাং কালচার ও রাজনৈতিক প্রভাবের সরাসরি সংযোগ পাওয়া গেছে। শীতলক্ষা নদীর তীরবর্তী এলাকা ও বন্ধ ইটভাটাগুলোতে নিয়মিত প্রশিক্ষণের তথ্য রয়েছে পুলিশের হাতে। এখানকার শুটারদের অনেকেই একাধিক মামলার আসামি হলেও জামিনে মুক্ত থেকে আত্মগোপনে রয়েছে। অনুসন্ধানে উঠে এসেছে, শুটারদের এই প্রশিক্ষণ কোনো এলোমেলো কর্মকাণ্ড নয়। নির্বাচন সামনে রেখে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্যই এই প্রস্তুতি। খুব কাছ থেকে নিখুঁত নিশানা, দ্রুত ঘটনাস্থল ত্যাগ, অস্ত্র লুকানো ও যোগাযোগ বিচ্ছিন্ন রাখার কৌশল, এসব
এসব বিষয়েই অনুশীলন করছে তারা। নির্দিষ্ট কোনো প্রশিক্ষণ কেন্দ্র না রেখে বারবার জায়গা বদলানো হচ্ছে, যাতে পুলিশের নজর এড়ানো যায়। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা স্বীকার করছেন, নির্বাচন এলেই শুটারদের ব্যবহার বাড়ে, কারণ প্রকাশ্যে সংঘর্ষের ঝুঁকি না নিয়ে কম সময়ে বড় প্রভাব ফেলতে পেশাদার শুটার সবচেয়ে কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভোটের সময় বন্দুকধারী শুটার মানেই বড় ঝুঁকি। তারা দৃশ্যমান না থাকলেও নির্বাচনী ফলাফল প্রভাবিত করার সক্ষমতা রাখে। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, নির্বাচন সামনে রেখে অস্ত্রধারী ও পেশাদার অপরাধীদের হালনাগাদ তালিকা তৈরির কাজ চলছে। তবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, রাজনৈতিক চাপ, স্থানীয় আশ্রয়দাতা এবং জামিন ব্যবস্থার দুর্বলতার কারণে শুটারদের অনেকেই আইনের আওতার বাইরে থেকে যাচ্ছে। অপরাধ বিশ্লেষকদের মতে, নির্বাচনকে কেন্দ্র করে এই শুটার গ্রুপগুলোর সক্রিয়তা শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বড় হুমকি। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞদের ভাষায়, শুটারদের ধরপকড়ের পাশাপাশি তাদের অর্থদাতা, আশ্রয়দাতা এবং রাজনৈতিক সংযোগ বিচ্ছিন্ন না করা গেলে নির্বাচনী সহিংসতার ঝুঁকি থেকেই যাবে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, 4 বিভাগে শুটার গ্রুপগুলোর এই নীরব কিন্তু সুসংগঠিত প্রস্তুতি দেশের নির্বাচন ও নিরাপত্তা ব্যবস্থার সামনে ক্রমেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। ইসির কাছে নিরাপত্তা চাইলেন সিগমা ফুয়াদ ত্রয়োদশ। তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের ইসির কাছে নিরাপত্তা চেয়েছেন কিশোরগঞ্জ 4 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা এবং আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল 3 বাবুগঞ্জ মুলাদি আসনে এবি পার্টির দলীয় প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ। বুধবার 17 ডিসেম্বর নির্বাচন ভবনে গিয়ে নির্বাচন কমিশনের কাছে পৃথকভাবে এ সংক্রান্ত আবেদন করেন তারা। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ ও মুহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকারের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত আবেদন জমা দেন কাজী রেহা কবির সিগমা। কাজী রেহা কবির সিগমা আবেদনে কিশোরগঞ্জ 4 আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রত্যয় ঘোষণা করে তিনি নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছেন এবং এরই মধ্যে ব্যাপক জনসমর্থন পেয়েছেন বলে উল্লেখ করেছেন। গণসংযোগ কার্যক্রমে তার অনেক কর্মী ও সমর্থক সক্রিয় রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। আইনানুগ গণসংযোগ কার্যক্রমে ভীতি সৃষ্টি ও বাধা দেওয়ার উদ্দেশ্যে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার পুলিশ ন্যাক্টারজনকভাবে তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ জানিয়ে তিনি জানান, 16 ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক 1টার দিকে তার এক নিরপরাধ কর্মীকে গ্রেফতার করে ভুয়া মামলায় কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এতে তার কর্মীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এবং নির্বাচনী কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আসন্ন নির্বাচন সুষ্ঠু ও প্রশ্নাতীত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সিইসির হস্তক্ষেপ কামনা করেন তিনি। এদিকে আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসর আবুল ফজল মুহাম্মদ সানাউল্লাহ এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি তুলে ধরেন। প্রার্থী নিরাপত্তার শঙ্কা নিয়ে ইসিতে আসছেন, এ বিষয়ে কমিশন কী ব্যবস্থা নিচ্ছে জানতে চাইলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ব্যারিস্টার ফুয়াদ এসেছিলেন, তার অভিযোগ হচ্ছে পুলিশ তাকে প্রয়োজনীয় সহযোগিতা করছে না। আমরা সার্বিকভাবে সব প্রার্থীর নিরাপত্তার বিষয়ে চিন্তাভাবনা করছি। সব প্রার্থী বিজয়ী হতে পারবেন না। জনগণ যাকে বেশি ভোট দেবেন তিনিই বিজয়ী হবেন। সব প্রার্থী ও তাদের সমর্থকদের আচরণ বিধিমালা মেনে চলার আহ্বান জানান তিনি। জাতীয় পার্টিতে মসিউরের ফেরা নিয়ে আলোচনা, রংপুর 1 আসনে মনোনয়ন নিয়ে বিরোধিতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমানের হঠাৎ দলে ফেরা ও সরব হওয়া নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। রংপুরে জাতীয় পার্টির একটি অংশ মসিউর রহমানকে স্বাগত জানালেও তার নির্বাচনী এলাকা গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির বড় একটি অংশ বিরোধিতা করছেন। তাকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে রংপুরে প্রতিহতের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও। এ সম্পর্কে মসিউর রহমান প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি জাতীয় পার্টির রাজনীতি করে এত দূরে এসেছেন, তাই জাতীয় পার্টিতে ফিরেছেন। বর্তমান পরিস্থিতিতে তাকে আওয়ামী লীগের দোসর বলা অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেন তিনি। 2001 সালের পর 2014 সালে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে রংপুর 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মসিউর রহমান। এরপর তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হন। 2018 সালে নির্বাচনের পর জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ হন মসিউর রহমান। একই সঙ্গে 2018 সালের 3 ডিসেম্বর থেকে 2020 সালের 26 জুলাই পর্যন্ত জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেন মসিউর রহমান। তবে রওশন এরশাদের পক্ষ নেওয়ার অভিযোগে ওই বছরের 14 সেপ্টেম্বর তাকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সব পদপদবি থেকে অব্যাহতি দেওয়া হয়। 2024 সালের 7 জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মসিউর রহমান স্বাধীনত প্রার্থী হিসেবে নির্বাচন করেন। আওয়ামী লীগের একটি অংশ তার পক্ষে ভোট করলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান বাবলুর কাছে
কাছে হেলে যান। 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হলে আর প্রকাশ্যে ছিলেন না মসিউর। দ্বাদশের প্রার্থীদের ত্রয়োদশ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আওয়ামী লীগের শাসনকালে অনুষ্ঠিত একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছিলেন তাদের আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্মটির নেতারা আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরুদ্দিনের সঙ্গে দেখা করে এ দাবি জানান। সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রাশিদ সাংবাদিকদের বলেন, 2024 সালের নির্বাচন ছিল আমি ডামির নির্বাচন। ওই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিলেন এবং প্রার্থী হয়ে ওই নির্বাচনকে বৈধতা দিয়েছেন তাদের অবশ্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে হবে। তাদের সেই সুযোগ দেওয়া যাবে না, তাদের অযোগ্য ঘোষণা করতে হবে, কারণ এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে চিরতরে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করে যে 3টি নির্বাচন হয়েছিল তার সবকটি ছিল বিতর্কিত। এর মধ্যে 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচন বিএনপি সহ বিরোধী দলগুলো বর্জন করে। ওই নির্বাচনে মোট প্রার্থী ছিল 1963। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলেও অন্য দলগুলোর বর্জনের কারণে নির্বাচনটি আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থীদের লড়াইয়ে পরিণত হয়েছিল। ওই নির্বাচনের 6 মাস পর সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। ব্যাপক দমনপীড়নে কয়েকশো মানুষের প্রাণহানিতে সেই আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নেয়। 5 অগস্ট পতন ঘটে শেখ হাসিনার সরকারের। এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে, নির্বাচন কমিশন দলটির নিবন্ধনও স্থগিত করে। ফলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের দলীয় পরিচয়ে অংশ নেওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগের জোট শরিক দলগুলোর তৎপরতা এখন না থাকলেও তাদের নির্বাচনে অংশ নিতে বাধা নেই। আদালত ঘোষিত দণ্ডিত কিংবা পলাতক না হলে ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের কারও আসন্ন নির্বাচনে অংশ নিতে আইনি কোনো বাধা নেই। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিফাত রাশিদ বলেন, তারা সিইসিকে এ বিষয়ে একটি লিগ্যাল নোটিশ দিয়েছেন। প্রয়োজনে তারা উচ্চ আদালতে যাবেন। পাশাপাশি রাজপথে তাদের কার্যক্রম চলমান থাকবে। সংগঠনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইমরান বলেন, 2024 সালের নির্বাচনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ চূড়ান্ত রূপ নিয়েছিল। ছাত্র জনতার ওপর গণহত্যা চালানোর নির্দেশ তৎকালীন সংসদ সদস্যরা দিয়েছিলেন। ওই নির্বাচনে যারা অংশ নিয়েছিলেন তারা যাতে আগামী নির্বাচনে প্রার্থী হতে না পারেন সেজন্য তারা লিগ্যাল নোটিশ দিয়েছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারি। একই দিন জুলাই সনদ বাস্তবায়নের সংস্কার প্রশ্নে গণভোটও হবে।